তাহলে আমরা আজকের ক্লাসে পড়াবো সমন কাকে বলে। আমাদের প্রথম কোশ্চেনটাই আমরা সাজাইছি সমন ও গ্রেপ্তারি পরোয়ানা কি, সমন ও গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে পার্থক্য কি। এই প্রথমে একটা কোশ্চেন সাজাইছি যে সমন কাকে বলে, গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে, এবং এর সমন ও গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে পার্থক্য কি। সমন জারির পদ্ধতি বিশদভাবে আলোচনা করুন। যে সমন যে জারির পদ্ধতি সেইটা বিশদভাবে আলোচনা করতে বলছে। আর একটা বলা হয়েছে সরকারি কর্মচারীর প্রতি সমন জারির পদ্ধতি কি। সরকারি কর্মচারী যে আছে তার প্রতি যদি কোনো সমন জারির দরকার হয় সেক্ষেত্রে তার পদ্ধতি কি, আমরা এই কোশ্চেনটা পড়বো। তাহলে প্রথমেই যদি আমরা সমন পড়ি, সমন বিষয়টা হচ্ছে যে কোনো মামলার বাদী বা সাক্ষীকে, কোনো মামলার বাদীকেও হতে পারে সাক্ষীকেও হতে পারে, কোনো মামলার বাদী বা সাক্ষীকে কোনো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আদালতে, যে কোনো মামলার বাদী বা সাক্ষীকে কোনো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হয়ে হওয়ার জন্য আদালতের ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত 2 কপিতে যে লিখিত আদেশনামা প্রদান করা হয় তাকে সমন বলে। ঠিক আছে। তাহলে যে আবার বলি, তাহলে হচ্ছে কোনো মামলার বাদী বা সাক্ষীকে কোনো নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালতের ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত 2 কপিতে যে লিখিত আদেশ প্রদান করা হয় তাকে সমন বলে। ঠিক আছে। এক কথায় দুই প্রহস্তে লিখিত স্বাক্ষরিত সিলমোহরকৃত আদালতের হাকিমের হুকুমকে সমন বলে। ঠিক আছে। বলছে এক কথায় দুই প্রস্থে লিখিত স্বাক্ষরিত সিলমোহরকৃত আদালতের হাকিমের হুকুমকে সমন বলে। হাকিম বলতে কি বুঝাইছে, যে ম্যাজিস্ট্রেট। ঠিক আছে। এটা ফৌজদারি কার্যবিধির 68 ধারা এবং পিআরবি 471 গহাবিধি মানে গোড়ার গ। তার ফৌজদারি কার্যবিধির হচ্ছে 68 ধারায় সমন, এবং পিআরবি হচ্ছে 471-এর গোড়ার গ মানে বড় গ। আহ এইতে হচ্ছে বিধিতে বলা হয়েছে সমন সম্পর্কে। এবার যদি আমরা পরোয়ানার কথা বলি, পরোয়ানা আমরা এর আগে পড়ে আসছি, আগের কোশ্চেনটায় আমরা পরোয়ানা পড়ছি। পরোয়ানা নিয়ে 2-3 বার পড়া হয়েছে, তারপরও আর একবার বলে দেই যে গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে। কোনো অভিযুক্ত ব্যক্তি বা আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য উক্ত আসামির নাম, ঠিকানা, বয়স, মামলার ধারা ও তামিলকারী অফিসারের নাম, পদবি উল্লেখ করে আদালতের ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক নির্ধারিত ফরমের 1 কপিতে স্বাক্ষরিত সিলমোহরকৃত যে আদেশনামা প্রদান করেন তাকে গ্রেপ্তারি পরোয়ানা বলে। ফৌজদারি কার্যবিধির 75 ধারা এবং পিআরবি হচ্ছে 468 বিধি। তাহলে আমরা পরোয়ানার সংজ্ঞায় পড়লাম, পরোয়ানা 1 কপিতে হয়, আর হচ্ছে সমন 2 কপিতে হয়। ঠিক আছে। আর হচ্ছে আপনার সমন হয় সাক্ষী বা বাদীকে, আর পরোয়ানা হয় শুধু অভিযুক্ত ব্যক্তিকে বা আসামিকে। ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা একটু পার্থক্য দেখি, তাহলে পার্থক্যর ভিতরে প্রথমেই হচ্ছে সংজ্ঞা। প্রথমে আছে সংজ্ঞা, সংজ্ঞা দুটোরই দিছি এজন্য সংজ্ঞা আর দিলাম না। তারপর সমন সম্পর্কে বলছে যে সমন ফৌজদারি কার্যবিধির 68 ধারা পিআরবি 471-এর গ বিধি 2 নম্বরে বলছে। আর ওয়ারেন্ট সম্পর্কে বলছে ওয়ারেন্ট ফৌজদারি কার্যবিধির 75 ধারা এবং পিআরবি 468 বিধি। তারপর 3 নম্বরে যাই লিখছে সমন 2 কপিতে ইস্যু হয়, আর ওয়ারেন্ট লেখছে 1 কপিতে ইস্যু হয়। 4 নম্বর বলছে কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য সমন দেয়া হয়, আর কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য ওয়ারেন্ট দেয়া হয়। অর্থাৎ সমন মানে হচ্ছে কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় আদালতে হাজির হওয়ার জন্য সমন প্রদান করা হয়, আর যে ব্যক্তি সমন ভায়োলেট করে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য ওয়ারেন্ট প্রদান করা হয়। তাহলে এটা হচ্ছে গেছে 4 নম্বরে। 5 নম্বরে বলছে যার নামে সমন ইস্যু হয় তাকে পাওয়া না গেলে পরিবারের সাবালক পুরুষের নিকট অথবা ঘরের সদর দরজায় 1 কপি লটকিয়ে দিলে সমন জারি করা যায়। বলছে কি 5 নম্বরে বলছে যার নামে সমন ইস্যু হয় তাকে যদি পাওয়া না যায় সেক্ষেত্রে পরিবারের সাবালক পুরুষের নিকট অথবা ঘরের সদর দরজায় মানে ঘরের সামনের যে দরজা আছে সেই দরজায় যদি 1 কপি লটকিয়ে সমন জারি করা যায়। আর গ্রেপ্তারি পরোয়ানার হচ্ছে যে যার নামে ওয়ারেন্ট তাকে পাওয়া না গেলে ওয়ারেন্ট তামিল করা যায় না। এটা গেল 5 নম্বর। 6 নম্বরে বলছে সমন ফৌজদারি কার্যবিধির 69, 70, 71, 72 ধারা মতে জারি হয়। তাহলে সমন হচ্ছে ফৌজদারি কার্যবিধির 69, 70 এবং 71 ও 72 ধারা মতে জারি হয়। আর ওয়ারেন্ট হচ্ছে ফৌজদারি কার্যবিধির 75 ধারা এবং পিআরবির 315 বিধি মতে তামিল করা হয়। যে ওয়ারেন্ট হচ্ছে ফৌজদারি কার্যবিধির 75 ধারা এবং হচ্ছে পিআরবির 315 বিধি মতে তামিল করা হয়। এই ছিল 6 নম্বর। তাহলে এই হলো সমন আর ওয়ারেন্টের পার্থক্য, অর্থাৎ পরোয়ানার মধ্যে পার্থক্য। এবার আমরা দেখব
সমন জারির পদ্ধতি। আমরা সমন জারির পদ্ধতি আলোচনা করব। আমরা আগেই পড়ছি যে সমন জারির পদ্ধতি হয়েছে 69, 70, 71, 72 ধারা পর্যন্ত। এবার যদি আমরা দেখি যে যে ব্যক্তি প্রথমে 1 নম্বরে বলছে যে ব্যক্তির নামে সমন ইস্যু হবে, সমনের 2 কপির 1 কপি তার নিকট জারি করে প্রদান করে জারি করতে হবে। এটা হচ্ছে 69-এর 1 উপধারা, যে যার নামে সমন ইস্যু হবে তাকে 2 কপির 1 কপি প্রদান করে সমন জারি করতে হবে। এটা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 69-এর 1 উপধারা। এরপর যার নামে সমন ইস্যু হবে তাকে 2 কপির একটিতে স্বাক্ষর প্রাপ্তির স্বীকার করবেন। অর্থাৎ আপনি যে সমন প্রদান করলেন 1 কপি, সেক্ষেত্রে অন্য কপিতে সে যে সমন পাইছে এই প্রাপ্তির একটা স্বাক্ষর প্রদান করবেন। এটা বলছে 69-এর 2 উপধারা, ফৌজদারি কার্যবিধির 69-এর 2 উপধারা। এরপর হচ্ছে যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের নামে সমন জারি করতে হয়, যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের নামে সমন জারি করতে হয়, সেক্ষেত্রে ওই যে প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজার থাকতে পারে, বা হচ্ছে কোম্পানির ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারে, তার নিকট কোম্পানির প্রদানের যে তার নিকট বা কোম্পানি প্রধানের নিকট ডাকযোগে পাঠিয়ে দিলেই সমন জারি হবে। অর্থাৎ মনে করেন একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হয়েছে পাকজুন লিমিটেড। এই পাকজুন লিমিটেডের ম্যানেজার বরাবর বা হচ্ছে কোম্পানির যে প্রধান আছে তার বরাবর যদি ডাকযোগে, রেজিস্ট্রি ডাকযোগে একটা সমনের কপি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সমন জারি হবে বলে গণ্য হবে। এটা বলা হয়েছে 69-এর 3 উপধারা। এটা বলা হয়েছে 69-এর 3 উপধারায়। তাহলে এই হলো 69-এর 3টা উপধারা। 3টে উপধারায় 69-এর 1-এ বললো যে সমনের 2 কপি, 1 কপি যার নামে জারি হবে তাকে প্রদান করতে হবে। এটা গেল 69-এর 1। 2তে বলছে 1 কপি প্রদান করে অন্য কপিতে স্বাক্ষর গ্রহণ করতে হবে। এটা গেল 69-এর 2। আর 69-এর 3-এ বলছে যদি কোম্পানির নামে বা কোনো প্রতিষ্ঠানের নামে হয়, সেক্ষেত্রে আপনার এই কোম্পানির ম্যানেজার অথবা হচ্ছে কোম্পানির যে প্রধানের, প্রতিষ্ঠান প্রধানের বরাবর ডাকযোগে প্রেরণ করলে সমন জারি হয়ে যাবে। এই গেল আপনার 69-এর 3 পর্যন্ত। এবার যদি আমরা 70-এ যাই, 70-এ বলছে যার উপর সমন জারি করা হবে তাকে যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে তার পরিবারে কোনো সাবালক পুরুষ, নাবালক পুরুষ হলে কিন্তু হবে না। যদি কারো প্রতি সমন জারি করা হয়, সেক্ষেত্রে যার নিকট সমন জারি করা হবে যার নামে, তাকে যদি পরিবারে না পাওয়া যায়, তাহলে তার পরিবারের যে কোনো সাবালক পুরুষের নিকট 2 কপির একটি প্রদান করে অপর কপিতে স্বাক্ষর নিয়ে সমন জারি করতে হবে। এটা বলছে 70 ধারায়। এটা বলছে 70 ধারায়। আর 71 ধারায় বলছে আপনার যে যার উপর সমন জারি করতে হবে তাকে কোনো পরিবারে যদি সাবালক পুরুষও না পাওয়া যায়, আপনার 70 ধারায় যেটা বলছে যে সাবালক পুরুষের কাছে দিয়ে অপর কপিতে স্বাক্ষর নিয়ে সমন জারি করতে হবে। এখন 71 ধারায় এসে বলছে যে আপনার পরিবারের কোনো সাবালক পুরুষ যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে যে ঘরের সদর দরজা মানে সামনের দরজায় বা আশেপাশের 2জন সাক্ষীর মোকাবেলায়, আশেপাশ থেকে 2জন সাক্ষী ডাকবেন। এই 2জন সাক্ষীর মোকাবেলায় 2 কপির 1 কপি লটকিয়ে দিয়ে অপর কপিতে স্বাক্ষর নিবেন। এখন অপর কপিতে স্বাক্ষর কাদের নিবেন? ওই যে সাক্ষীদের স্বাক্ষর নিয়ে কোর্টে প্রেরণ করতে হবে, তাহলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। এটা বলছে আপনার 71 ধারায়। এরপর 72 ধারায় বলছে সরকারি কর্মচারীর উপর সমন জারি করতে হবে। মনে করেন আপনি একটা চাকরি করেন, আপনি একজন সরকারি কর্মচারী, আপনার উপর যদি সমন জারি করতে হয়, সেক্ষেত্রে আপনার অফিস প্রধান বরাবর, আপনার অফিস প্রধান বরাবর কি, আপনার যদি জেলায় হচ্ছে পুলিশ সুপার, এই পুলিশ সুপার বরাবর যদি সমন প্রেরণ করা হয় ডাকযোগে, সেক্ষেত্রে এটা সমন জারি হয়ে যাবে। এটা বলা হয়েছে 72 ধারায়। লেখছে সরকারি কর্মচারীর উপর সমন জারি করতে হলে সে অফিসে কর্মরত আছেন বা তার অফিস প্রধান বা ইউনিট প্রধান বরাবর 2 কপি সমন প্রেরণ করতে হবে। 2 কপি সমনই প্রেরণ করতে হবে। ওই 2 কপি সমন প্রাপ্তির পরে, ঠিক আছে, প্রাপ্তির পর যার নামে সমন ইস্যু হয়েছে তার নিকট জারি করে 1 কপিতে প্রাপ্তি স্বীকার স্বাক্ষর নিয়ে সংশ্লিষ্ট কোর্টে প্রেরণ করতে হবে। তাহলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। মানে বিষয়টা খুবই সহজ। 72 ধারায় বলছে যদি আপনি সরকারি কোনো কর্মচারী বা কর্মকর্তার উপরে সমন জারি করেন, সেক্ষেত্রে ওই সরকারি কর্মচারী কর্মকর্তা যে অফিসে কর্মরত আছে ওই অফিসের প্রধান বরাবর অথবা ইউনিট প্রধান বরাবর এই সমনের 2 কপি পাঠাই দিতে হবে ডাকযোগে। পাঠাই দিলে ওই অফিস প্রধান কি করবে, 1 কপিতে যার নামে সমনটা জারি হয়েছে তাকে 1 কপি প্রদান করবে এবং অন্য কপিতে স্বাক্ষর নিয়ে সে আবার আদালত বরাবর ওই কপি পাঠাই দেবে, অন্য কপি। তাহলে সমন জারি হয়ে যাবে। এটা বলা হয়েছে 72 ধারায়। 73 ধারায় হচ্ছে যদি স্থানীয় সীমানার বাইরে সমন জারি করতে হয়, যদি আপনার স্থানীয় সীমানা যে জুরিসডিকশন আছে এই জুরিসডিকশনের বাইরে যদি আপনার সমন জারি করতে হয়, তাহলে আদালত কর্তৃক প্রদত্ত সমনকৃত ব্যক্তি যে ম্যাজিস্ট্রেটের আওতাধীন রয়েছে, মনে করেন আপনার এলাকা হচ্ছে নড়াইল সদর, আপনি নড়াইল সদরে সমন জারি করবেন, কিন্তু
ওই লোকটা এখন আপনার ওই এলাকার বাহিরে আছে, বাহিরে থাকলে উনি আছে যশোর। সেক্ষেত্রে উনি যশোর যে এলাকায় আছে ওই এলাকার ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, ওই এলাকার ম্যাজিস্ট্রেট যে ম্যাজিস্ট্রেট আওতাধীন রয়েছেন বা বসবাস করছেন, উক্ত আদালত সাধারণ অবস্থায় 2 কপি সমন সেই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করলে সমন জারি হবে। মানে এর মানে হচ্ছে তাহলে আপনার এই নড়াইল থেকে যদি ম্যাজিস্ট্রেট 2 কপি সমন যেখানে আছে, ওই ব্যক্তি যশোরে আছে, যশোরের সেই আদালতের সেই ম্যাজিস্ট্রেট বরাবর 2 কপি সমন প্রেরণ করে, তাহলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। এটা বলা হয়েছে 73 ধারা, এটা বলা হয়েছে 73 ধারা। আর একটা কথা বলছে, ফৌজদারি কার্যবিধির 93 ক একটা উপধারা আছে। ফৌজদারি কার্যবিধির 93 ক উপধারা অনুসারে বাংলাদেশের বাইরে সমন জারি করা যায়। পরীক্ষায় যদি আসে বাংলাদেশের সমনকে বাংলাদেশের বাইরে কি সমন জারি করা যায়, সুন্দর করে লিখে দিবেন হ্যাঁ বাংলাদেশের বাইরে সমন জারি করা যায়। তাহলে কোন আইনের কোন ধারা অনুযায়ী? ফৌজদারি কার্যবিধির 93 ক উপধারা অনুযায়ী। এবার আমরা পড়বো সরকারি কর্মচারীর উপরে সমন জারির পদ্ধতি। এই সরকারি কর্মচারীর উপর সমন জারির পদ্ধতি অলরেডি আমরা 72 ধারায় পড়ে আসছি, তারপরে যেহেতু আমাদের কোশ্চেনে আমরা সাজাইছি এভাবে, সেহেতু শুনেন, সরকারি কর্মচারীর উপরে সমন জারি করতে হলে সে সে যে অফিসে কর্মরত রয়েছেন তার অফিস প্রধান বা ইউনিট প্রধান বরাবর, তার অফিস প্রধান অথবা হচ্ছে তার ইউনিট প্রধান বরাবর, ঠিক আছে, যে তা সে যেখানে কর্মরত আছে তার অফিস প্রধান বরাবর বা হচ্ছে ইউনিট প্রধান বরাবর 2 কপি সমনই প্রেরণ করতে হবে। অর্থাৎ সমনের যে 2টা কপি আছে 2টা কপি প্রেরণ করতে হবে। উক্ত প্রধান কর্মকর্তা সমনের 2 কপি প্রাপ্তির পর যার নামে আমাদের হচ্ছে সমন ইস্যু হয়েছে তাকে 1 কপি প্রদান করা হবে, এবং অপর কপিতে হচ্ছে তার প্রাপ্তি স্বীকার করে স্বাক্ষর নিয়ে সংশ্লিষ্ট কোর্টে প্রেরণ করতে হবে। মনে করেন আমি এখন কর্মরত আছি বরগুনা সদরে, এখন এই বরগুনা আমি কোর্টে কর্মরত আছি, কোর্টে কর্মরত থাকলে সেক্ষেত্রে আমার নামে যদি একটা সমন জারি করতে হয়, তাহলে এই আমার নামে সমন জারি করে এই 2 কপি সমনের 2 কপি আমার পুলিশ সুপার বরাবর প্রেরণ করতে হবে। পুলিশ সুপার বরাবর 2 কপি যদি প্রেরণ করে, পুলিশ সুপার আবার দেখা যাবে যে এই সমনের 2 কপি আমার কোর্ট ইন্সপেক্টরের কাছে প্রেরণ করবে। তখন কোর্ট ইন্সপেক্টর কি করবে, আমাকে 1 কপি প্রদান করবে আর অন্য কপিতে স্বাক্ষর নিয়ে, তাহলে যে কপি আছে ওই কপি আবার এসপি স্যারের কাছে প্রদান করবে। তাহলে ওই যে কপি এসপি স্যারের কাছে প্রদান করবে উনি আবার কি করবে, ওই কপি হচ্ছে যে আদালত সমন ইস্যু করছে সেই আদালত বরাবর পাঠিয়ে দিবে, তাহলে সমন জারি হয়ে যাবে। এটা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 72 ধারা এবং হচ্ছে পিআরবি 471 বিধি এবং পিআরবি 471 বিধি। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন। প্রথমে ছিল যে সমন কাকে বলে, তারপর ছিল সমন ও গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে, দুইটা সংজ্ঞা প্রদান করছি। তারপরের কোশ্চেন ছিল যে সমন আপনার ও গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে পার্থক্য, সেটাও বলেছি পার্থক্য কি, সে পার্থক্য 6টা অপশন ছিল 6টাই বলে দিছি। তারপরে আপনার সমন জারির পদ্ধতি, সমন জারির পদ্ধতি সেটাও অ্যান্সার করছি। তারপর ছিল যে সরকারি কর্মচারীর উপর সমন জারির পদ্ধতি, সেটাও বলা হয়েছে। তাহলে সমন নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা থাকলে বলতে পারি। তাহলে যেখানে বলছিলাম আমাদের এর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে অবৈধ জনতা বা বেআইনি সমাবেশ কাকে বলে। আবারও শুনেন, কোশ্চেনের প্রথম পার্ট হচ্ছে অবৈধ জনতা বা বেআইনি সমাবেশ কাকে বলে। তারপর হচ্ছে বৈধ জনতা কখন অবৈধ জনতা বা বেআইনি সমাবেশে পরিণত হয়। তারপর হচ্ছে অবৈধ জনতা ছত্রভঙ্গ করার পূর্বে কর্তব্যরত পুলিশ ইনচার্জের করণীয় কি কি। এরপর হচ্ছে অবৈধ জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের কি কি পদ্ধতি অনুসরণ করা উচিত। তাহলে প্রথমে যদি আমরা সংজ্ঞা দেই, সংজ্ঞা দিলে সুন্দর করে লিখে দিবেন যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে নিম্নলিখিত যে কোনো একটি কার্য সম্পাদন করলে তাকে বেআইনি সমাবেশ বলে। দেখেন এখানে 5টা শর্ত আছে, ঠিক আছে, 5টা শর্ত আছে, এই 5টার যে কোনো একটা যদি কেহ হচ্ছে সম্পাদন করে সেটা বেআইনি সমাবেশ হবে। কয়জন ব্যক্তি মিলে করতে হবে? কমপক্ষে 5 বা ততোধিক ব্যক্তি। তাহলে আপনি লিখবেন কিভাবে লিখবেন, বেআইনি সমাবেশ বা অবৈধ জনতা, তারপর নিচে যাই লিখবেন যে 5 বা ততোধিক ব্যক্তি একাত্রে মিলিত হয়ে নিম্নলিখিত যে কোনো একটি কার্য সম্পাদন করলে তাকে বেআইনি সমাবেশ বা অবৈধ জনতা বলে। তাহলে প্রথমত লিখবেন, প্রথমত হচ্ছে বাংলাদেশ সরকার কিংবা সরকারের কোনো কর্মচারীকে হুমকি প্রদর্শন করলে, যে বাংলাদেশের যে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী আছে তাদের কাজের ক্ষেত্রে যদি কোনো হুমকি প্রদান করে, সেক্ষেত্রে এটা বেআইনি সমাবেশ বলে গণ্য হবে। এটা 5 বা ততোধিক মিলে হুমকিটা প্রদান করতে হবে, এর কমে করলে কিন্তু হবে না। দ্বিতীয়ত বলছে আইন প্রয়োগকারী সংস্থাকে বা আইন প্রয়োগে বাধা প্রদান করলে। আইন প্রয়োগকারী সংস্থা কারা? এই যে পুলিশ আছে, সেনা আছে, নৌ আছে, বিমান আছে, যারাই আছে, এই আইন প্রয়োগকারী সংস্থা এবং আইন প্রয়োগে যদি বাধা প্রদান করে সেক্ষেত্রে
আর তৃতীয়ত তৃতীয়ত বলছে কোনো দুষ্কর্ম কিংবা অনধিকার গৃহে প্রবেশ করলে, কোনো দুষ্কর্ম অথবা পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে অনধিকার গৃহে প্রবেশ করলে। চতুর্থত বলছে অপরাধমূলক বল প্রয়োগ করে সম্পত্তির অধিকার, অপরাধমূলক বল প্রয়োগ করে সম্পত্তির অধিকার বা রাস্তার অধিকার বা পানির অধিকার বা হচ্ছে আশরিকির অধিকার থেকে বঞ্চিত করলে। হয় না এমন যে অপরাধমূলক বল প্রয়োগ করে দীর্ঘদিন ধরে একটা জায়গা থেকে পানি আনা নেওয়া করতে, এখন পানি নিতে দিবে না, এই যে পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে বাধা প্রদান করলো, বা একটা রাস্তা দিয়ে হাঁটতো সেই রাস্তা দিয়ে এখন হাঁটতে পারবে না, তাহলে এই যে রাস্তার অধিকার, পানির অধিকার, ঠিক আছে, অশরিকির অধিকার, অশরিক কি মানে, শরিক মানে হচ্ছে অংশ, এই যদি এই শরিকের অংশ থেকে বঞ্চিত করা হয়, এটা বলছে চতুর্থত। আর পঞ্চমত বলছে কোন ব্যক্তির প্রতি অপরাধমূলক বল প্রয়োগ করে যে কাজ আইনত সে করতে বাধ্য নয় তা যদি করতে বাধ্য করা হয়, অথবা যে কাজ সে আইনত করতে বাধ্য তা হতে যদি বিরত রাখা হয়, সেক্ষেত্রে এটা বেআইনি সমাবেশ বলে গণ্য হবে। নিচে ডান পাশে সুন্দর করে লিখে দিবেন পেনাল কোডের 141 দ্বারা। যদিও আপনি কোশ্চেনটা পড়তেছেন ফৌজদারি কার্যবিধিতে, কিন্তু সংজ্ঞাটা প্রদান করা হয় পেনাল কোডের 141 দ্বারা মোতাবেক। আর শাস্তি সম্পর্কে বলা হয়েছে পেনাল কোডের 143 দ্বারায়। ঠিক আছে, শাস্তি সম্পর্কে বলা হয়েছে পেনাল কোডের 143 দ্বারায়। তাহলে যখন সংজ্ঞা দিবেন, সংজ্ঞায় নিচে ডান পাশে লিখে দিবেন পেনাল কোডের 141 দ্বারা, নিচে আরো একটু নিচে লিখে দিতে পারেন যে শাস্তি হচ্ছে পেনাল কোডের 143 দ্বারা। আচ্ছা, এটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে বলেন? তাহলে এবার আমরা কোশ্চেনের পরবর্তী অংশ দেখব। পরবর্তী অংশ ছিল যে বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়, বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়। ঠিক আছে, যে জনসমাবেশ করার জন্য, কোনো যদি জনসমাবেশ করার দরকার হয়, সেক্ষেত্রে লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যক্তিদের দরখাস্ত পেলে পুলিশ সুপার দরখাস্তকারীগণের নাম ঠিকানা উল্লেখপূর্বক কিছু শর্তাবলীর মাধ্যমে জনসমাবেশ প্রদান করার অনুমতি প্রদান করেন। ঠিক আছে, যদি কেউ যদি একটা সভা অনুষ্ঠান করতে চায়, অথবা হচ্ছে কেউ যদি একটা জনসমাবেশ করতে চায়, সেক্ষেত্রে কি হয়, পুলিশ সুপার বরাবর বা পুলিশ কমিশনার বরাবর কি করে, একটা দরখাস্ত করে ওই ব্যক্তিরা। তখন ওই দরখাস্তকারীগণের যে নাম ঠিকানা আছে, এই নাম ঠিকানা উল্লেখপূর্বক শর্তাবলীর মাধ্যমে জনসমাবেশ করার জন্য অনুমতি প্রদান করে। যে পুলিশ সুপার কিছু শর্ত দিয়ে দেয়, কিছু প্রজ্ঞাপন আকারে লেখা দিয়ে দেয়, এটা হচ্ছে একটা চিঠি ইস্যু করে। তারপর হচ্ছে যে আপনি রাত্রে এই কয়টার ভিতরে বা সন্ধ্যা বা দুপুর এই কয়টার ভিতরে 1 ঘন্টা বা 2 ঘন্টা হচ্ছে করে সমাবেশটা আপনি বন্ধ করে দিবেন, তাহলে এই অনুমতি প্রদান করে। তারপর বলছে পুলিশ সুপার কোনো জনসভার লাইসেন্স ইস্যু করলে এই সভা জনসভাকে বৈধ জনসভা বলে। তাহলে আপনি যখন বৈধ জনতা, যখন বলছে কি বৈধ জনতা যখন অবৈধ জনতায় পরিণত হয়, তাহলে সবার আগে আপনার বৈধ জনতা কি সেটা আপনাকে বলতে হবে। তাহলে বৈধ জনতা হচ্ছে কোনটা, যে এই যে পুলিশ সুপার কোন জনসভার লাইসেন্স ইস্যু করে, এই সভাকে জনসভাকে বৈধ জনসভা বলে। এটা হচ্ছে পুলিশ আইনের 30-এর 3 উপধারা, পুলিশ আইনের 30-3 উপধারা। তাহলে যদি আমি বলি যে বৈধ জনতার সম্পর্কে বলা হয়েছে যে বৈধ জনতা, যে পুলিশ সুপারের অনুমতি সাপেক্ষে যে জনসমাবেশ করা হয় সেটা বৈধ জনতা বা বৈধ সমাবেশ বা বৈধ জনসমাবেশ, সেক্ষেত্রে হচ্ছে কি, এটা হচ্ছে 30-এর 3 দ্বারা, পুলিশ আইনের 30-এর 3 ক্লোজে বলা হয়েছে। আচ্ছা, এবার তাহলে অবৈধ জনতা কোনটা সেটা দেখবো। তাহলে পুলিশ আইনের 30-এর বিধান যদি লঙ্ঘন করে কেউ, তাহলে 30 দ্বারায় যে বললো যে অনুমতি নিতে হবে, তাহলে এটা বলছে যে লঙ্ঘন করে কেউ, কোনো জনসমাবেশ করে, পুলিশ আইন হচ্ছে 30-এর 1 উপধারা যদি ফৌজদারি কার্যবিধির 127-এর 1 উপধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার কিংবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর পদের নিম্নে নয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্পেসিফিক স্পেসিফিক বলে আপনার 127 ফৌজদারি কার্যবিধির 127-এর 1 বলে দিছে যে সাব ইন্সপেক্টর পদের নিম্নে নয় এমন পদের পুলিশ অফিসার সমাবেশ বন্ধ করে দিতে পারেন। ঠিক আছে, বন্ধ করে দিতে পারেন এবং সমাবেশে যোগদানকারীদের ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন। উক্ত জনসমাবেশ ছত্রভঙ্গ হতে অস্বীকার করলে, ছত্রভঙ্গ হতে না চাইলে তখনই বৈধ জনতা অবৈধ জনতায় পরিণত হয়। কনসেপ্টটা একবারে ক্লিয়ার, যে আপনার 30-এর 3 মোতাবেক হচ্ছে লাইসেন্স নেওয়া হয়, অর্থাৎ সমাবেশ করার জন্য অনুমতি নেওয়া হয়। সেই অনুমতি নেওয়ার পরে হচ্ছে আপনার এই জনসমাবেশ করা হয়। এই জনসমাবেশ করা হলে যে সকল শর্ত প্রদান করা হয়, সেই শর্ত যদি কোনো অংশ মানে, কোনো অংশ না মানে, সেক্ষেত্রে ওখানে উপস্থিত ম্যাজিস্ট্রেট থাকতে পারে,
অথবা পুলিশ সুপার থাকতে পারে, সহকারী পুলিশ সুপার থাকতে পারে, অতিরিক্ত পুলিশ সুপার থাকতে পারে, অথবা অফিসার ইনচার্জ বা সাব ইন্সপেক্টর পদের নিম্নে নহে, এটা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 127-এর 1 উপধারায়। এবং পুলিশ আইন যেটা আছে, পুলিশ আইন 30-এর ক এর 1 উপধারায় বলা হয়েছে যে সাব ইন্সপেক্টরের নিম্নে নহে এমন মর্যাদার পুলিশ অফিসার তখন সেই সমাবেশ বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে। যদি বন্ধ করে দেওয়ার নির্দেশ পেয়েও তারা যদি সমাবেশ বন্ধ না করে, সেক্ষেত্রে সেটা তখন বৈধ সমাবেশ হলেও সেটা অবৈধ সমাবেশে পরিণত হয়। যখন তারা কথা না শুনবে, যখন বন্ধ করে না দিবে, তখন সেটা অবৈধ সমাবেশ বা অবৈধ জনসমাবেশে পরিণত হবে। ঠিক আছে? এবং তখন হচ্ছে সেটা ছত্রভঙ্গ করার নির্দেশ প্রদান করতে পারবে। তাহলে কখন বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে পরিণত হয় সেটা আপনি পাইলেন। আচ্ছা, তাহলে এইটাই আমাদের কোশ্চেন ছিল যে বৈধ জনতা যখন অবৈধ জনতায় পরিণত হয়, অবৈধ জনতায় পরিণত হয়। আচ্ছা, এরপরে তাহলে এই যেটা বললেন যে অবৈধ জনতায় পরিণত হয়, এটা দ্বারা হচ্ছে পুলিশ আইনের ক এর 2 উপধারা, পুলিশ আইনের 30-এর ক, পুলিশ আইনের যে ধারা পুলিশ আইনের যে ধারা আছে 30, এই 30-এর ক আছে, আবার এই 30-এর ক এর 1 আর 2 আছে, তো 1 আসবে না, এখানে 2 আসবে। পুলিশ আইনের 30-এর ক প্লাস 2 উপধারায় এটা বলা হয়েছে যে অবৈধ জনতায় পরিণত হয়। আচ্ছা, এরপরে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের, বলতে পারেন কোশ্চেন আছে নাকি? তাহলে এরপরে আমাদের কোশ্চেন ছিল, এরপরে কোশ্চেন আমাদের এই কোশ্চেনেই লেজুর ভিত্তিক কোশ্চেন হচ্ছে যে অবৈধ জনতা ছত্রভঙ্গ করার পূর্বে কর্তব্যরত পুলিশ ইনচার্জের করণীয় কি কি। দেখেন, পুলিশ ইনচার্জের করণীয় কি কি সেটা আমরা দেখবো, যে অবৈধ জনতা ছত্রভঙ্গ করার পূর্বে কর্তব্যরত পুলিশ অফিসারের করণীয় বা ইনচার্জের করণীয় কি কি। এখানে আমাদের ইনচার্জের করণীয় সম্পর্কে বলা হয়েছে পিআরবি 152-তে, এটা মনে রাখেন সব সময়, যে অবৈধ জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশে অফিসারের বা পুলিশের যে ইনচার্জ থাকবে সেই ইনচার্জের যে সকল কাজ করণীয়, ঠিক আছে, করার পূর্বে, যে ছত্রভঙ্গ করার পূর্বে যেটা করণীয়, এর ভিতরে 1 নম্বরে বলছে অধিনায়ক তার সঙ্গী অফিসার ও ফোর্সদের শ্রেণীবদ্ধভাবে দাঁড়াতে দাঁড়াতে বলবেন, যাতে গুলিবর্ষণের সময় সমস্ত ক্ষেত্রটির উপর নিয়ন্ত্রণ বজায় থাকে। শ্রেণীবদ্ধভাবে রাখবেন যাতে গুলিবর্ষণের সময় সমস্ত ক্ষেত্রটি উপর তার নিয়ন্ত্রণ বজায় থাকে। তারপর বলছে পুলিশ দলকে জনতার কাছাকাছি নিয়ে যাবেন না, অর্থাৎ দূরে অবস্থান করবেন, কারণ জনতা কর্তৃক আকস্মিক হামলার কবলে পড়লে নাজেহাল আশঙ্কা থাকে। 3 নম্বর বলছে ইট পাথরের আঘাত থেকে রক্ষার জন্য প্রয়োজনে পুলিশ দলকে সরায় দিবেন, যে ইট পাথরের আঘাত থেকে যদি রক্ষা করতে হয় সেক্ষেত্রে পুলিশ দলকে একাত্রে জড়ো না করে সরাই ছিটিয়ে দিবে চারিদিকে, এটা বলছে। তারপর 4 নম্বরে বলছে আক্রমণ আসতে পারে এমন অবৈধ জনতার প্রতি লক্ষ্য রাখতে হবে। তারপর বলছে পুলিশ ইনচার্জ তার দলের পুলিশ সদস্যদের গুলি লোড করে রাখার জন্য নির্দেশ প্রদান করবেন। 6 নম্বরে বলছে গুলি বর্ষণের উপর নিয়ন্ত্রণ আরোপের জন্য তিনি তার দলকে এমন ভাবে ভাগ করে দিবেন যাতে প্রত্যেক ভাগে একজন দায়িত্বশীল অধিনায়ক সহকারে 10 জনের বেশি পুলিশ সদস্য থাকে। ওই যে আপনাদের রায়ট কন্ট্রোল যেগুলো করায় সেগুলোর কথা বলছেন। তারপর 7 নম্বর বলছে 2 দিক থেকে আক্রান্ত হবার আশঙ্কা থাকলে ফোর্সদেরকে 2 সারিতে ভাগ করবেন, মোতায়েন করবেন। যদি 2 দিক থেকে আক্রমণের সম্ভাবনা থাকে তাহলে ফোর্সদেরকে 2 দিকে হচ্ছে 2 সারিতে ভাগ করে দিবেন, মোতায়েন করবেন। পরিস্থিতি মোকাবেলায় তিনি প্রয়োজনে রায়ট ডিলের নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করবেন। যে পরিস্থিতি মোকাবেলায় যেমন রায়ট ডিলে প্রথম আছে কি, প্রথমে আছে আপনার হুঁশিয়ারি, হুঁশিয়ারিতে কাজ না হলে লাঠি চার্জ, লাঠি চার্জে কাজ না হলে কি করা হয়, তখন টিয়ার সেল ছোড়া হয়, টিয়ার সেল ছেড়ার পরে তাতে যদি কাজ না হয় তখন কি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, এরকম বিষয়টা। তা হচ্ছে পুলিশ ইনচার্জ তার দল দলকে এমন ভাবে পরিচালনা করবেন যাতে দাঙ্গা দমন হয় কিন্তু পুলিশের দলের কোনো ক্ষতি না হয় বা সামান্য ক্ষতি সাধিত হয়, এটা বলা হয়েছে। তাহলে এই সবগুলো কথাই বলা হয়েছে পিআরবি 152 বিধিতে, পিআরবি 152 বিধিতে। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন ছিল যে অবৈধ জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের কি কি পদ্ধতি অনুসরণ করা উচিত। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর আগে যেটুকু করছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ না হলেও এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে অবৈধ জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ কি কি পদ্ধতি অনুসরণ করা উচিত। তাহলে পুলিশ কি কি পদ্ধতি অনুসরণ করা উচিত সেটা যদি আমরা দেখি, 1976 সালে প্রণীত ডিএমপি অধ্যাদেশের একটা যে আইন আছে, যে 1976 সালে যে ডিএমপির অধ্যাদেশ আছে, এই অধ্যাদেশের হচ্ছে আপনার 27, 28, 29, 30, 27, 28, 29,
তিরিশ, এই চারটা ধারা আছে, যে 27, 28, 29, 30, এই চারটা ধারা মোতাবেক হচ্ছে যে কোনো বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা ছত্রভঙ্গ করার জন্য পুলিশ অফিসারকে ক্ষমতা প্রদান করা হয়েছে। তাহলে এই যে ডিএমপির একটা আইন আছে যে 27, 28, 29, 30, এটা অন্যান্য যে মেট্রোপলিটন আইন আছে সেখানেও দেখবেন এই চারটা ধারার ভিতরেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের কথা বলা হয়েছে, এবং হচ্ছে পুলিশকে ক্ষমতা প্রদান করা হয়েছে, অফিসারকে ক্ষমতা প্রদান করা হয়েছে। তাহলে এক নম্বরে বলছে পুলিশ আইনের 30-এর 3 ধারা শর্ত লঙ্ঘন। পুলিশ আইনের 30-এর 3 ধারায় কি ছিল? পুলিশ আইনের 30-এর 3 ধারায় ছিল যে যদি কোনো সভা সমাবেশ করতে হয় সেক্ষেত্রে পুলিশ সুপারের কি নিতে হবে? লিখিত অনুমতি নিতে হবে, আবেদন করতে হবে এবং লিখিত অনুমতি নিতে হবে। এটাই বলছে। তাহলে এক নম্বরে বলছে পুলিশ আইনের 30-এর 3 ধারার শর্ত লঙ্ঘন করে বেআইনি সমাবেশ করলে এক্ষেত্রে পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি সাব ইন্সপেক্টরের নিম্নে নন, যিনি সাব ইন্সপেক্টর পদের নিম্নে নন, এমন অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য নির্দেশ দিতে পারে। এটা বলা হয়েছে পুলিশ আইনের 30-এর উপধারায়, 1 উপধারায়। তাহলে কে কে পারে? পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, অথবা সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এমন পদমর্যাদার পুলিশ অফিসার আদেশ আদেশ দিতে পারেন। এটা বলা হয়েছে পুলিশ আইনের 30-এর 1 উপধারা, ফৌজদারি কার্যবিধির 127-এর 1 উপধারা, পিআরবি 142 বিধি। পিআরবি হচ্ছে 142 বিধি। এবার 2 নম্বরে বলছে বেআইনি সমাবেশে যোগদানকারী ও দাঙ্গা হাঙ্গামাকারী ব্যক্তিদের ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়ার পর যদি তারা ছত্রভঙ্গ না হয়, যে আপনি ছত্রভঙ্গ দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো তারপরও তারা ছত্রভঙ্গ হলো না, সেক্ষেত্রে যদি তারা ছত্রভঙ্গ না হয় সেক্ষেত্রে পুলিশ অফিসার তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য লাঠি চার্জ ও টিয়ার গ্যাস সহ প্রয়োজনীয় শক্তি ব্যবহার করতে পারবেন। যে বারবার হুঁশিয়ারি করার পর, নির্দেশ দেওয়ার পর তারা যদি ছত্রভঙ্গ না হয় সেক্ষেত্রে পুলিশ অফিসার কি করতে পারবে? লাঠি চার্জ করতে পারবে ও টিয়ার গ্যাস সহ প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে পারবেন, এবং প্রয়োজনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার পর্যন্ত করে ছত্রভঙ্গ করতে পারবেন। এটা বলা হয়েছে পুলিশ আইনের 30-এর 2। তাহলে প্রথমটা বলছিল পুলিশ আইনের 30-এর 1, আর এটা হচ্ছে পুলিশ আইনের 30-এর 2 উপধারা, ফৌজদারি কার্যবিধির 128 ধারা, এবং হচ্ছে পিআরবি 143 বিধি। পিআরবি 143 বিধি। তারপর 3 নম্বর অপশনে যদি যাই, 3 নম্বর অপশনে বলা হয়েছে আদেশ দান ও লাঠি চার্জ এবং টিয়ার গ্যাস মারার পর আপনি আদেশ করলেন, তারপরে যে ভঙ্গ হওয়ার জন্য তারা মানলো না, তারপর লাঠি চার্জ করা হইলো, টিয়ার গ্যাস মারার পরও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয় সেক্ষেত্রে সরকারি যে সম্পত্তি আছে, বেসরকারি যে সম্পত্তি আছে, ও যে মানুষের যে জানমাল আছে, এই জানমালের যদি ব্যাপক ক্ষতি সাধনে লিপ্ত থাকে তাহলে সতর্কবাণী উচ্চারণ করে তাদের ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে, পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে কি আছে? যে পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে ক্রমে গুলি বর্ষণ করতে পারবেন। অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যেটা আছে, জানের অধিকার, সেই জানের অধিকার, তবে হচ্ছে যে আপনার অতিরিক্ত করা যাবে না সেটা বলা আছে 99 ধারায় শর্ত সাপেক্ষে। আমরা যখন হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রদান করি সেখানেও আমরা ওই যখন সংজ্ঞা দেই সেখানেও লিখি যে পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে। পেনাল কোডের 99 ধারার শর্ত শর্ত আছে দুইটা। দুইটা শর্ত আছে, যে যদি কি করা থাকে, যে সরকারি হেফাজতের সুযোগ থাকে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। আর একটা আছে যে সরকারি যদি কোনো উদ্ধারের সুযোগ থাকে, এই দুইটা কথার ওখানে বলা আছে। তাহলে আমরা যদি এখান থেকে একটু দেখি কাইন্ডলি, এটা এই শর্ত সাপেক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে গুলি বর্ষণ করতে পারবেন। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 127, 128 ধারা, পেনাল কোডের 100 এবং 103 ধারা, এবং পিআরবির হচ্ছে 153 গ বিধি, এবং পিআরবির হচ্ছে 153 গ বিধি। এই বিষয়টা আমাদেরকে বলা হয়েছে পিআরবির 153 গ বিধি। আশা করি এটা নিয়েও তেমন কোনো সমস্যা নাই। তাহলে আমাদের সর্বশেষ যে কথাগুলো বললো, যে এখানে যেটা ছিল সেই কথাগুলোর কথাই এখানে বলা হয়েছে। আমরা যদি পেনাল কোডের 99 ধারাটা একটু কাইন্ডলি বিস্তারিত বলি শুনেন। পেনাল কোডের 99 ধারায় দুইটা শর্ত আছে, যে যে সমস্ত কাজের বিরুদ্ধে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার নাই। যে কিছু কিছু কাজ থাকে যেসব কাজের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই। এর ভিতরে এখানে দুইটা কাজ বলছে। দুইটা কাজের ভিতরে একটা হচ্ছে যে কার্য মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি করে না। মানে এমন কাজ করতেছে, মনে করেন যে বেআইনি সমাবেশ ওরা এমন কাজ করতেছে যেটা কোনো মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি করে না, সেক্ষেত্রে আপনি গুলি চালাতে পারবেন না। এই যে
এই আইনে আছে যে এই যে যেখানে ছত্রভঙ্গ, সেখানে এটাই বলা আছে যে পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশক্রমে গুলিবর্ষণ করতে পারবেন। যদি আপনার মনে হয় যে এই যারা বেআইনি সমাবেশ করতেছে তাদের কার্যে মৃত্যু বা গুরুতর হচ্ছে জখম হওয়ার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে হচ্ছে কি করা যাবে না, গুলি করা যাবে না। আর একটা বলছে, যে ক্ষেত্রে সরকারি আশ্রয় লাভের সময় থাকে, যে ক্ষেত্রে সরকারি আশ্রয় লাভের সময় থাকে,